আমি তোমাকে অন রেকর্ড একটা কথা বলছি, আমি যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যেতে পারি। এই যে কালীঘাটের কাকু, তার নাম অরিজিনাল হচ্ছে শান্টুদা। শান্টুদা কিন্তু অভিষেককে বস বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের ভবিষ্যৎ মনে করেন? একদম না। উনি তো যুব নেতা, যুব আইকন বলা হয় না। একদম, যে যারা যুব আইকন ভাবে তারা আইকন ভাবে। আমার আইকন কিন্তু মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী যুগে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই? আমি তো মনে করি না। অভিষেকের কোনো সংগ্রামের ইতিহাস। সোনালি, জজবা 24 বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়ার সঙ্গী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে এক সারিতে যে নামটা উচ্চারণ হতো একসময়, সেটা হচ্ছে সোনালী গুহ। কিন্তু সেই ছায়ার সঙ্গীকে ছেড়ে অন্য ছত্র ছায়ায় একেবারে ভিন্ন দলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ, মানে কারণটা কি? আমি 2001 সালে আগে নির্বাচনে কন্টেস্ট করেছি বেহালা পূর্ব থেকে। সেবারাই ডিফিটেড। আমার প্রতিপক্ষ ছিলেন কুমকুম চক্রবর্তী, সিপিআইএম-এর। আমি 2001-এ সাতগাছিয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ব্যাপক ভোটে জয়ী হই। পরপর 4 বার জিতেছি। 2001 সালে আমার শ্বশুরমশাই এই বাড়িটা কেনেন। সেটা ছিল শীতকাল। আমি দেখাতে চাইছি, বাড়ির দেয়াল টেয়াল দেখলেই তোমরা বুঝতে পারো। তোমাকে তুমি বলছি বাবা, নিশ্চয়ই। কারণ এই বাড়ির দেয়ালগুলো 40 ইঞ্চি, এত মোটা। এখন তো এসি চলছে। আমি মনে করি যারা দীর্ঘক্ষণ পরিশ্রম করেন তাদের প্রত্যেকের বাড়িতে, যদি একটু পয়সা থাকে, তাদের প্রত্যেকের বাড়িতে এখন এসি। এসিটা এখন কোনো বিলাসিতা নয়, হ্যাঁ, নিড। তুমি আগামী 10 বছর পর আমার বাড়িতে নিমন্ত্রিত। আমি বেঁচে থাকবো কিনা জানি না। আমি আশা করি তুমি বেঁচে থাকবে নিশ্চয়ই। তুমি আমার থেকে অনেক ছোট। যাই হোক, আমি ডেপুটি স্পিকার হয়েছিলাম, সেটা মমতাদিই করেছিলেন আমাকে। বিধানসভায় ডেপুটি স্পিকার। আমি 22টা ছেলে মেয়েকে বিধানসভায় চাকরি দিয়েছি। আচ্ছা। আমি একটা পয়সা নিইনি, কারণ আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন না, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বাবাকে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট তো সব স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দিচ্ছে। আমাদের ঠাকুরপুকুর থানা ছিল, এখন হরিদেবপুর থানা হয়েছে, তখন ঠাকুরপুকুর থানা ছিল। ঠাকুরপুকুর থানার কেউ একজন অফিসার এসে আমার বাবার নাম করে জানতে চাইলেন এটা সন্তোষ গুহর বাড়ি। তখন আমার মা বসেছিলেন। মা বললেন হ্যাঁ। তখন বাবা বেরোন, বাড়িতে পুলিশ আসলেন, লোকের যেমন থরহরি কাম্প। তেমন আমাদের মা একটু সাধারণ ঘরের মেয়ে ছিলেন। মা বলছেন, আমার বাবা তো গুহ ছিলেন, সন্তোষ গুহ। মা বাবাকে বলতেন গুহবাবু। গুহবাবু, বাড়িতে পুলিশ এসছে। বাবা তখন ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে আসলেন। বাবা বললেন কী হয়েছে অফিসার? তো বললে স্যার, আপনার নামে পেনশন চালু হয়েছে। আচ্ছা। তখন বাবা হাত জোর করে বললেন, দেখুন, আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি তো পেনশন নেওয়ার জন্য নয়, আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি দেশটাকে স্বাধীন করার জন্য। তো আমি মোটা ভাত মোটা কাপড়ে ভালোই আছি। 2 ছেলে, আমি আর আমার দাদা, 2 ছেলে মেয়ে নিয়ে ভালোই আছি। যাদের একদম চলছে না বা পেনশন, তাদের কোনো স্বাধীনতা সংগ্রামী আমার মনে হয় না স্বাধীনতা সংগ্রাম করেছেন পেনশন পাওয়ার জন্য। তো কেন্দ্রীয় সরকারের তখন রাজীব গান্ধী মানে জমানা ছিল। রাজীব গান্ধী বোধহয় মনে করেছেন যে স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দেওয়া উচিত। তখন বাবা বললেন আমি পেনশনটা রিফিউজড উইথ থ্যাঙ্কস, আমি এটা ফেরত দিচ্ছি। তখন পুলিশ অফিসার আমার বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমার মা দেখে কেঁদে ফেলেছিলেন, গো তুমি এত সৎ। তখন বাবা মাকে বোঝাচ্ছেন যে দেখো, আমরা তো স্বাধীনতা সংগ্রাম করেছি। আমার বাবা বিজয় সিং নারের সঙ্গে রাজশাহী জেলায় ছিলেন। আমি সেই বাবার সন্তান। আমাকে আজকেও এসেছিল সকালবেলা, গণেশ বলে একটি ছেলে, সে বিধানসভার এমএলএ হস্টেলে কাজ করে। সে পারে না এমন কাজ নেই। তুমি বলবে তার টিভি খারাপ হয়ে গেছে, সে টিভি সারিয়ে দেবে। তুমি বলবে আমার ইলেকট্রিকের কানেকশন আসছে, সে ইলেকট্রিসিটি সাপ্লাই ঠিক করে দেবে। আমি বলি, গণেশ তুই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সে আমাকে বলেছিল, বৌদি তুমি যদি এই 22টা ছেলেমেয়ের থেকে 1 লক্ষ টাকা করেও নিতে, তাহলে আজকে তোমার 22 লাখ টাকা থাকতো। তখন আমি বলেছিলাম যে গণেশ, তুই যে আজকে এত বড় মুখ করে আমাকে বৌদি বলে ডাকছিস, আমি যদি 1 লাখ টাকা করে নিতাম তাহলে তুই আর এই কথাটা বলতি না, কারণ তোকেও তো আমি চাকরি দিয়েছি, তোর বাবার থেকেও তাহলে আমাকে টাকা নিতে হতো। আমি নিইনি বলি তো তুই এত বড় মুখ করে কথা বলতে পারছিস। তো আমি তো একটু অসুস্থ, আমার 2 বছর আগে একটা স্ট্রোক হয়েছে, তারপরে আমি বারবার হাসপাতালে ভর্তি হয়েছি, সেসব স্মৃতি। কিন্তু আমি তোমাকে 10 বছর পরেও আসতে নিমন্ত্রণ করছি এই বাড়িতে। সেদিন আমি বেঁচে থাকবো কিনা জানি না, তোমাদের শুভেচ্ছা আশীর্বাদে এখনো যখন বেঁচে আছি তখনও থাকবো, নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, আমি সেই বাবার সন্তান। আমি কিরম করে দুর্নীতি করি মানে মমতা, আমি প্রশ্নটা করলাম বলছি আমার পেছনে তুমি চেষ্টা করো, এখানে কোনো দুর্নীতি বের করতে পারবে না। আমি 20 বছর এমএলএ ছিলাম। তাহলে দুর্নীতি কে করছে এখন? না, 5 বছর আমি ডেপুটি স্পিকার ছিলাম। ডেপুটি স্পিকার থাকার সময় আপনি এই 22টা ছেলে মেয়েকে চাকরি দিয়েছি। কেউ বলতে পারবে না। আমি তোমাকে কেন 10 বছর পরে আসতে বলছি, তখন এসে দেখবে আমার বাড়ি দেখাতে পারবো না, আমার শোয়ার ঘরে কড়িবর্গা। আমার মেয়ে এখন 17-18 বছর বয়স হচ্ছে, সে ওইখানেই শুয়ে আছে, প্রত্যেক ঘরে এসি আছে। কিন্তু
তার ঘরে এসি আছে, এসি চলছে, সে এখন মাধ্যমিক পাস করে গেছে, 11-এ উঠেছে। তারপরে কেন 10 বছর পর আসতে বলছি, দেখাতে পারবে না যে আমার পাড়ায় খবর নিয়ে দেখো, আমি পাড়ার অনেক কিছু চাকরি দিয়েছি, কেউ বলতে পারবে না যে আমাকে বৌদি, আমাকে সবাই বৌদি বলে তো এখানে, বৌদি আমাদের থেকে একটা টাকা খেয়েছে। আমি ফন্ড অফ টি, আমি করে কী খাবে, কী খাবেন বলুন, আমি বলি খাওয়ালে একটু 1 কাপ চা খাও। তখন আমি বলে হ্যাঁ, আর এখন তো আমার হাই সুগার, আমি ওই জন্য চিনি ছাড়া চা খাই। চিনি ছাড়া চা মানুষের অসুবিধা হয় না। তোমরা এসে দেখলে ওই যে চায়ের কাপ পড়ে আছে, আমাদের প্রতিবেশী একজন, তারা চা দিয়ে গেল। আমি ফন্ড অফ টি। এই টি নিয়েও আমার সঙ্গে মমতাদির ভাইপো মানে অভিষেকের একবার মন কষাকষি। অভিষেক তখন এখনও আমাদের এমপি, মানে ডায়মন্ড হারবার কেন্দ্রের এমএলএ এমপি। অভিষেকের বুথে বুথে খরচ দিতে হয় তো। আমি অভিষেককে বললাম, বাবু তুই কত করে দিবি? তো অভিষেক বললো, আমাকে সোনালি পিসি বলে, সোনালি পিসি তোমার কত করে লাগবে বলো। বললাম, দেখ আমার তো কোনো নিজস্ব টাকার দরকার নেই, বুথে যা এজেন্টরা বসবে তাদের খাওয়া দাওয়া আছে, টোটাল 6 লাখ টাকা, মানে ও যেরকম দেয়। তখন আমাকে রমজান শেখ বলে, আমাদের সভাধিপতি শামীমা শেখের হাজব্যান্ড, আচ্ছা, সে বললো, দিদি আমি দিয়ে দিচ্ছি 6 লাখ টাকা। তখন আমি বললাম, রমজান বলতাম না, বলতাম বড় ভাই তুমি এই টাকাটা দিয়ে দেবে? বলে হ্যাঁ আমার কাছে তো আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনি আমাকে পরে ফেরত দিয়ে দেবেন। তারপরে আমি টাকাটা দিয়ে দিলাম সবাইকে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিলাম। তারপর আমি অভিষেকের অফিসে গেছি টাকাটা নিতে। এই যে কালীঘাটের কাকু, তার নাম অরিজিনাল হচ্ছে শান্টুদা, সে তখন বসে আছেন অভিষেকের অফিসে। কালীঘাটের কাকু ওখানে বসে আছে? হ্যাঁ, আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। হ্যাঁ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতেন কালীঘাটের কাকু? হ্যাঁ, অবভিয়াসলি একদম। অভিষেককে বস বলে তো শান্টুদা। আচ্ছা। তারপরে আমাকে বলছে, দিদি তুমি কি খাবে? আমাকেও দিদি বলতো। তখন আমি বললাম, শান্টুদা জানো তো আমি একটু ফন্ড অফ টি। এটা কোন সালে কথা বলছেন? এটা 2014। আচ্ছা আচ্ছা। তারপরে মানে তখন কালীঘাটের কাকু হয়নি। তারপরে শান্টুদা আমাকে 1 কাপ চা খাওয়ালো। আচ্ছা। তারপরে আমি টাকাটা নিলাম। শান্টুদা একটু টাকাটা কেয়ারফুলি দিও। শান্টুদা বুঝে সুঝে আমাকে 6 লাখ টাকা গুনে দিল। তখন আমি বললাম, 1 কাপ চা দাও না। শান্টুদা আমাকে বলছে, ফটো। তখন অভিষেক ঢুকে গেছে। তখন আমি বললাম, আমি ফুটে যাবো, তাহলে তো অভিষেককেও আমরা সাতগাছিয়া থেকে ফুটিয়ে দেবো। আমি তখন সাতগাছিয়া স্ট্যান্ডিং এমএলএ, আমি ডেপুটি স্পিকার। তাকে সো কল্ড কালীঘাটের কাকু বলছে এই ভাষায় যে আপনি বেরিয়ে যান, ফটো বেরিয়ে যান না, ফটো। আচ্ছা। তখন আমি বললাম, আমি যদি ফুটে যাই, আজকে আমি তোমার অফিস থেকে ফুটে যাবো, তার কিন্তু আমি সাতগাছিয়া থেকে অভিষেককে ফুটিয়ে দেবো। তখন অভিষেক এন্ট্রি নিয়েছে। কী হলো সোনালি পিসি? তখন আমি বললাম, না রে বাবু, তুই তো জানিস আমি ফন্ড অফ টি। আমি মমতাদির বাড়িতে অনেক দিন কাটিয়েছি, দীর্ঘদিন। আমি মনে করি শ্রীকৃষ্ণের 2টো মা, আমারও 2টো মা। আমার গর্ভদায়িনী যাবার একটা মা, আর মমতাদির মা আমার একটা মা। তখন আমি বললাম, তুই জানিস তো তোদের বাড়িতে ঢুকলে ওর মা লতা, পরের কাকিমা হচ্ছে কাজরি, আমি ওদের সবাইকে চিনি। আমি বলতাম, লতা কিরে আজকে কি খাবার? মানে আমি ওদের ভাত খেতাম। লতা বলে এই খাওয়াচ্ছে। আমি ডিম খেতে খুব ভালোবাসি। লতা বলে তোর জন্য আমার শাশুড়ি বড় জোড়া হাঁসের ডিম রেখেছে। আচ্ছা লতা, একটু চা হবে না? লতা বলতে হ্যাঁ হবে। আমি লতা দুজনে চা নিয়ে বসতাম। তারপরে কি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার পরে? আমি বললাম, তুই তো জানিস যে আমি ফন্ড অফ টি, তো আমি 1 কাপ চা খেয়েছি, কেন মিথ্যে কথা বলবো? শান্টুদাই আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে 1 কাপ চা, কালীঘাটের কাকু দিয়েছেন। আমি 1 কাপ চা চেয়েছি। শান্টুদা হয় খাওয়াবে, বলবে আমার আছে, আর না হলে বলবে নেই। এটাই তো সোজাসুজি কথা। সে আমাকে বলছে ফটো। আমি তখন বলেছি আমি ফুটে গেলে কিন্তু আমি অভিষেককেও সাতগাছিয়া থেকে ফুটিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? তখন কেন বলেছো শান্টু কাকু, তুমি কেন বলেছো? তখন বলছে বস, মানে শান্টুদা কিন্তু অভিষেককে বস বলে। আচ্ছা, কারণটা কি সেটা জানি না। বোধহয় ওনার ভাত খাওয়া মানে রুটি রোজগারের ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। তারপরে আমি বললাম, আমি তখন এই কথা বলেছি, আমি কি খুব ভুল বলেছি বাবা? আমি অভিষেককে বাবু বাবা এরকম করে কথা স্বাভাবিক। হ্যাঁ। তখন অভিষেক বলছে, শান্টু কাকু তুমি কেন এই কথা বললে? না বস। তখন বলে, তুমি জানো সোনালি পিসি বাংলার ডেপুটি স্পিকার? তখন বলে, হ্যাঁ সেটা তো জানি। মানে শান্টু তো তখন নরম হচ্ছে না, সেটা তো জানি। তখন আমি বললাম, ঠিক আছে বাই, চললাম। শান্টুদা পরে দেখা হবে, কাউন্টিংয়ের দিন দেখা হবে। অভিষেক কিন্তু খেপে গেল, তুমি শান্টু কাকু এটা ঠিক করোনি। তারপরে ওরা কি বললো জানি না। এটা নিয়ে TV9 বাংলায় সম্প্রচার হয়েছিল যে কেউ যদি 2 কাপ চা খেতে চায়, কেউ আসতেই পারে। আজকে তুমি এসছো আমার ঘরে, আমি 1 কাপ চা খাওয়ালাম, তুই তখন আরেকবার বলতে পারো যে দিদি 1 কাপ চা খাবো আমরা। আমি তো মানে কর্ডিয়ালি আমি খাইয়ে দেবো। আমাকে বলছে ফটো। তখন আমি বলছি, মানে অপমানের বীজটা কি 2014 সাল থেকেই পোতা হচ্ছিল আস্তে আস্তে, যেই সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হচ্ছে?
অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের উত্তর 2014। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার আমার ওখান থেকে ভালো লিড নিল, ভালো লিড নিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় টেনশন ছিল যে সোনালী পিসি বলে গেছে যে আমাকে ফুটিয়ে দেবে, কিন্তু আমার রক্তে তো বেইমানি নেই, আমরা ভালো লিড দিলাম। আমি, রমজান সবাই দুর্দান্ত খেটে লিড দিলাম। রমজান তো একটা মারাত্মক ভালো লিডার ছিল। তো রমজান বলল, দিদি আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা মোল্লারা এক। তখন বললো, এরম ভাই বলে না বড় ভাই। তখন বললো, দিদি ওই যে আপনি বলেন পেয়ার কা নাম হিন্দু, ইমান কা নাম মুসলমান, আমাদের ইমান আছে, আমরা অভিষেক বলতে না, বলতো আমরা ভাইপোকে ভালো ভোটে জিতিয়ে দেবো। ভালো ভোটে অভিষেক সেবার জিতলো। তো এবার তো ইতিহাস হয়ে গেছে, অভিষেক 7 লাখেরও বেশি ভোটে জিতেছে। তাতে আপনি খুশি না অখুশি? না, 7 লাখ ভোট অভিষেক পেতেই পারে না, কিন্তু 7 লাখ ভোট অভিষেক পেতেই পারে না। তবে আমি ওকে বলেছিলাম, যখন আমার নাম এসেছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বোধহয় প্রার্থী হচ্ছেন সোনালী, তখন ও খুব আশাবাদী। ও বলতে আপনি আপনার স্বামীর কথা বলছেন? হ্যাঁ, স্বামীর কথা বলছি। ও বলছে, বাবু তুমি দাঁড়াও। তখন আমি বললাম, না গো, অভিষেক কিন্তু আমাদের ওখানে সত্যি মিথ হয়ে গেছে। মানে কোন দলের থেকে অফার এসেছিল? বিজেপি থেকে? হ্যাঁ, বিজেপি থেকে আমার নাম এসছে। তখন আমি বললাম, না গো, অভিষেক কিন্তু মিথ হয়ে গেছে। অভিষেক যখন কোভিড হলো, তখন অভিষেক একটা কল্পতরু বলে একটা চালু করলো। কল্পতরুর একটাই শর্ত ছিল, যদি বাড়িতে ফোন থাকে তাহলেই মানে অভিষেকের সঙ্গে যোগাযোগ করা যাবে। আমাকে অনেকে ফোন করে বলছে, কই আপনি তো আমার বাড়িতে এলেন না। আমার তো আপনার বাড়িতে যাওয়ার কথা না। আমি ভোটে প্রার্থী হলে আপনাদের সবার দুয়ারে দুয়ারে ঘুরি। তারপরে যখন বন্যা হয়, খরা হয়, বা যে কোনো। বললেন যে 7 লক্ষ ভোট পাওয়াই যায় না, কেন বললেন কথাটা? মানে তুমি এটা কেন জিজ্ঞেস করছো আমাকে? তুমি নিজেও জানো 7 লক্ষ ভোট কেউ পেতে পারে না। যখন সিপিআইএম এর অনিল বোস আরামবাগ কেন্দ্র থেকে 4 লাখ ভোট পেয়েছিল, সেটা কি সত্যি ভোট ছিল? সত্যি ভোট ছিল। আমরা দেদার ছাপ্পা হয়েছে বলছেন? হ্যাঁ, দেদার ছাপ্পা হয়েছে। অভিষেক আমাকে এর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে, আমি জানি। আমি তোমাকে অন রেকর্ড একটা কথা বলছি, আমি যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যেতে পারি। কি বলছেন? হ্যাঁ। কে করবে? এই সব সাঙ্গপাঙ্গরা। মানে কোনো থ্রেট পাচ্ছেন? না, কোনো থ্রেট পাচ্ছি না। আমাকে থ্রেট করবে কে? আমার ঘরে স্বয়ং বাবা লোকনাথ বসে আছে, আমার ঘরে প্রভু জগন্নাথ অধিষ্ঠিত। থ্রেট করার ক্ষমতা থাকা দরকার। তাহলে এই প্রাণ সংশয় ভয় কেন? আমার কোনো ভয় নেই। আমি তো বললাম বাবা লোকনাথ আছেন আর প্রভু জগন্নাথ আছেন, 2 হাত তুলে আমাকে রক্ষা করবেন। মানে যে পার্টির জন্য আপনি এত কিছু করেছেন, সেই পার্টি থেকে আপনি এখন মানে মনে হচ্ছে যে মার্ডার হতে পারেন? কোনো থ্রেট পাচ্ছি না আমি, কিন্তু আমি মার্ডার হয়ে যাবো, যে কোনো দিন আমি মার্ডার হয়ে যাবো। তাদের হাতে? হ্যাঁ, তাদের হাতেই মার্ডার হবে। নাহলে আমাকে মার্ডার করবে, বিজেপি মার্ডার করবে। বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই, বিজেপি আমাকে মার্ডার করতে আসবে। আপনি প্রিয় দল ছাড়লেন, আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, এবং পরবর্তীকালে আপনি বিজেপির টিকিটে লড়লেনও না, লড়াইও করলেন না। তাহলে তৃণমূল ছাড়ার কারণটা কি ছিল? ওই যে দিদি আমাকে বললেন, এখন তো আমার হাই সুগার, কিন্তু দিদি যেদিন ডিক্লেয়ার করলেন যে সাতগাছিয়া কেন্দ্রে এবার দাঁড়াবেন মোহন নস্কর, মোহনদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনও আছে। সোনালির সুগারটা তো একটু হাই। আমি খুব কাঁদলাম। টিকিট না পেলে আমি কাঁদবো না? আমি কোনো দুর্নীতি করিনি, একটা লোককে চাকরি দিতে গিয়ে আমি টাকা নিইনি। তখন আমার মেয়েটা, তখন আজকে থেকে 5-6 বছর আগে যখন ইলেকশন হয় 2021 সালে, আমার মেয়েটা বলছে, ও মা, তোমার মোবাইলে কে ফোন করেছে? আমি মেয়েটা একটা চড় মারলাম, যাও তো। তখন আমি গিয়ে দেখি আমার শরীরটা একটু অস্থির করছে, আমি নিজের সুগার মাপতে পারি। আচ্ছা। তখন দেখছি আমার সুগার 57। আমি তখন, আমার মেয়ের নাম দিয়া, আমি দিয়াকে বলছি, ও দিয়া তুমি কী খাচ্ছ? তখন দিয়া বলছে, মা কেন তোমার সুগার ফল করছে? মারাত্মক ফল করেছে বাবা। বলে, আমি মিষ্টি দই খাচ্ছি। তোমাকে 2 স্পুন দাও তো বাবা। আমি ওই অবস্থায় কাঁদতে আমার হাজব্যান্ডের কাছে এসে বলছি, দেখো দিদি বলছেন সোনালির সুগার হয়, ওই জন্য সোনালিকে টিকিট দেওয়া হলো না। এই দেখো আমি এখন 57 সুগারে মানে রান করছি। তখন ও তো একটু ভয় পেয়ে গেছে, বলছে তুমি 57 সুগার, তা তুমি যে কোনো মুহূর্তে কোলাপস করবে। আমি সেই জন্য দিয়ার কাছ থেকে মিষ্টি দই খেলাম। আমি তোমাকে কেন 10 বছর পরে আসতে বলছি? তখনও দেখবে আমার কড়িবার্গার ঘর, এরকম কাঠের দরজা, এসি অবশ্যই থাকবে, কারণ এখন তো গরমটা বাড়ছে। এখন অনেকেই বলেন তার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অনেকে বলেন, অনেকে বলতেই পারেন, মানে স্পেসিফিক কার কথা বলছেন? আমি যার কথা বলছি তুমি বুঝে গেছো। দর্শকরাও তো বুঝতে হবে, তাদেরকেও তো বুঝতে হবে। আমি কাউকে উল্লেখ করে কিছু বলছি না, কিন্তু আমার বাবা সোয়ার অন গড, আমার বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো মনোমালিন্যতা ছিল? না, একদম মনোমালিন্য ছিল। অভিষেক তো আমার সন্তান। আমি অভিষেককে নিজের হাতে খাইয়েছি দিল্লিতে। অভিষেক আর তানিয়া, মানে অশোকা মণ্ডল যে কাউন্সিলর ছিল, সেও এবার টিকিট পায়নি। সেই বাচ্চাটা দুটোকে আমি নিজের হাতে খাইয়েছি। তখন অভিষেকের বাবা, মানে অমিত দা, আমাকে বলতো, এই সোনালি তুই বাচ্চাদের খাওয়ানোর সময় কেন রে মুখ হা করিস? তখন আমি বলি, তুই কি তোর বাচ্চাদের কখনো খাওয়াসনি?
আমি এখন আমার মুখ খাওয়া হয়ে যায় আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনোদিন আমার মনোমালিন্য ছিল না, 1% মনোমালিন্য ছিল। সাম্প্রতিক ইতিহাসে যদি দেখা যায় এখনকার দিনে তৃণমূল কংগ্রেসের যে সিচুয়েশন, অনেকেই বলছে বিরোধীরা তৃণমূল পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। আপনি একেবারে গ্রাসরুট থেকে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলা হয়, সত্যি কি দুর্নীতিগ্রস্ত? একদম একদম। যেমন তৃণমূল কংগ্রেসের যে এমন কার কথা বলবো যে দুর্নীতিগ্রস্ত নয়? মমতা বন্দ্যোপাধ্যায় সেসব বলবো না, সেরকম আমাকে একটা কথা বলানো যাবে না। তার আশেপাশে যারা এখন তার সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই। এই যে টাকা দিয়ে চাকরি পাওয়ার যে বিষয়টা, লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়িয়ে পড়া, সবাই দুর্নীতিগ্রস্ত। এই লিপস অ্যান্ড বাউন্সের তো কালীঘাটে কাকু যুক্ত ছিলেন। হ্যাঁ, কালীঘাটের কাকু তো অবশ্যই। এবং কালীঘাটে কাকুতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চিনতেন মানে তাকে কাকু বলে ডাকতেন, শান্টু কাকু। আর শান্টুদা ওনাকে বলতেন বস, মানে অভিষেককে বলতেন বস। 2014 সালে 2014 সালে কি, আমি যখন টাকা আনতে গেছি সেটা 2014 সালেই। তখন বলছেন অভিষেক যখন জিজ্ঞেস করেছে শান্টু কাকু কী হলো, সোনালী প্রেসিডেন্ট রেগে উঠে যাচ্ছে কেন, তখন বলছে বস। আমার বস কথাটা শুনে আমার কানে লাগলো, কাকে বস বলছে? তারপর দেখলাম টিভিতে বলছে আমার বসকে কেউ ছুতে পারবে না। আমি তখন দেখে বলছি আমার হাজব্যান্ডকে বলছি দেখো এই তো শান্টুদা, ও চেনে। তুমি চুপ করো তুমি কিছু বলো না। আমি কেন আমি বলবো না? আমি হাত দেখাতে যেতাম একটা জায়গাতে, পিন্টুদা বলে তার না, পিন্টুদা আমাকে বলছে হয়তো আপনি তো তৃণমূল কংগ্রেস করেন। বলে হ্যাঁ করি, কেন আপনার কোনো আপত্তি আছে? বলে না আমি গেজেটেড অফিসার, আমি রাইটার্সে কাজ করি। ওনার ধারণা হচ্ছে সমরেন্দ্র সরকার, আমার কেন আপত্তি থাকবে? আর এই পাড়াতেও জানেন একজন তৃণমূল কংগ্রেস করে, এখন তো তৃণমূলের বাজার, যে কেউ তৃণমূল কংগ্রেস করতে পারে। বলছে সে খুব বড়ফাট্টাই করে, বলছে শান্তুদার সঙ্গে। তারপরে আমি বললাম কে এসে, তার নামটা একটু শুনি। পিন্টুদা থাকেন হচ্ছে অভিজিৎ মুখার্জি, এখন শিলা ব্যানার্জির জায়গা যে কাউন্সিলর হচ্ছে তার এলাকা। তখন আমি বললাম কে শান্তুদা? শান্তুদা কিন্তু বড় ফ্ল্যাট। শান্তুদার বউ আমাকে পিন্টুদা বললেন নাই শান্টুদা তো আপনি আছেন? শান্টুদা বললেন হ্যাঁ আছি। বলে সোনালী দি একটু আপনার বাড়ি যাবে। কেন মিথ্যে কথা বলবো? ওনার স্ত্রী আমাকে খুব ভালোভাবে রিসিভ করলেন। হ্যাঁ দিদি আসুন আসুন, কী খাবেন বলুন? আমি কিচ্ছু খাবো না বৌদি, একটু চা খাওয়াবেন? শান্টুদা সেদিন থেকেই জানো আমি চা মানে ফন্ড অফ টি। শান্টুদা কেন আমার সঙ্গে ব্যবহার করেছিলেন জানি না, এটা কবে সার্কুলেট হবে বা আপনারা কবে দেখাবেন? খুব শিগগিরই। আচ্ছা, তো এই কথাটা শুনলে উনি নিজে বলতে ভেতরে হয়তো অনুশোচনা হবে, কিন্তু উনি আমাকে সেদিন বলেছেন ফটো এত অপমান আমি জীবনেও হয়নি, বিশ্বাস করো। আচ্ছা সোনালী দি, একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করে। একটা কথা মানে রাজনৈতিক যারা কারবারি তারা বলে থাকেন আপনি নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গেছিলেন। হ্যাঁ, কি কারণে? ওই যে মমতাদিকে নানুরে ঢুকতে দিচ্ছিল, মমতাদি তো ফোন করে বিধানসভায় বলেছিল পঙ্কজদাকে, পঙ্কজদা আপনি কিছু একটা করুন, মানে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ পঙ্কজদা কিছু একটা করুন। তখন পঙ্কজদা একটু শান্তশিষ্ট মানুষ ছিল, পঙ্কজদা রেগে যেতেন। আমরা একবার এতে আসছি, ট্রেনে আসছি, স্টেশনে এই বুদ্ধদেব ভট্টাচার্যের মানে গলা টিপে ধরার মানে কারণ না বলছি। তখন পঙ্কজদাকে একজন মহিলা জিজ্ঞেস করছেন আপনার সবসময় বিরক্ত মুখ থাকে কেন? তখন পঙ্কজদা বলছেন ওই যে বাংলায় সিপিএম তাই। তারপরে বলছে আপনার মুখটা হাসি হবে কবে? তখন পঙ্কজদা বলছেন যবে সিপিএম যাবে তবে। তারপরে আমরা বেলদায় গেছি পাঁশকুড়া নির্বাচনে, তখন বিক্রম সরকার আমাদের ক্যান্ডিডেট। বেলদায় দেখি একটা ঘরে এক ভদ্রমহিলাকে আটকে রেখেছে। বাপি বলে আমার একজন সহকর্মী ভাই ছিলেন। আমি বাপি বলছি বাপি চল তো, সে হাওড়ায় থাকতো। সে বলছে চলো তো সিস, আমাকে সিস বলতো মানে সিস্টার। আমি বলছি ওনাকে আটকে রেখেছেন কেন? তখন বলছে না উনি কোনো কথা শোনেন না আমাদের। তারপরেই হঠাৎ ওই একটা বাচ্চা ছেলে ছুটতে এসে বলছে আমাকে ও পিসি ওই তুমি যে কাকিমাটাকে বার করলে দেখো ওই কাকিমাটাকে সবাই মিলে মারছে। তারপরে শুরু হলো তীর ছোড়া, তীর মানে বিষাক্ত তীর। পঙ্কজদা তখন আমাকে বলছেন সোনালী তুই আর আমি টালিগঞ্জ যাদবপুরের সিপিএম থেকে বড় হয়েছি, তুই কিন্তু পালাবি না। তখন আমি বলছি না পঙ্কজ আমি পালানো বান্দা আমি নই। পঙ্কজদা পালালেন না, আমিও পালালাম না। স্টার আনন্দের একজনের পায়ে ওই তীরটা লাগলো মানে জুতোতে। আমরা এসপি অফিসে আসলাম, সঙ্গে জটুলাইটের সব সিনিয়র এমএলএরা ছিলেন। জটুলাইটি তখন দেখছেন পুলিশ শশা খাচ্ছে। জটুলাইটি বলছেন আমরা এতজন এমএলএ এসেছি তো আপনার তো আমাদের গার্ড দেওয়ার কথা, আপনি এখানে শশা খাচ্ছেন, এক চর মারবো। তো পুলিশটা তো ধমক খেয়ে একটু থতমত করছে। আমাকে দিদি বললেন যে শুনলি কিছু একটা কর, আমাকে নানুরে ঢুকতে দিচ্ছেন। তখন আমি বললাম ওভার দ্য ফোন বললেন? হ্যাঁ ওভার দ্য ফোন বললেন। তখন আপনি কোথায় ছিলেন? বিধানসভায়। আমি মানে তৃণমূল কংগ্রেস তখন সবাই একটা ঘর পেয়েছে, আমি পঙ্কজদার ঘরে দাঁড়িয়ে রয়েছি। তখন আমি বললাম দিদি কী করতে হবে বলো? দিদি তো বুদ্ধদেব বলতেন না, বুদ্ধকে ধর। আমি মেনশন করলাম
হাত তুললাম, স্পিকার অ্যালাউ করলেন। আমি স্যার এরকম পয়েন্ট অফ নোটিফিকেশন আমাদের নেত্রীকে এরকম ঢুকতে দিচ্ছে না। তখন স্পিকার হাসিব আব্দুল আলী জিজ্ঞেস করলেন কে ঢুকতে দিচ্ছে না। আমি স্যার আমি তো তখন যা বলার বললাম, এই সিপিএমের অকর্মণ্য অপদার্থ কমরেড। তখন আমি এগিয়ে গেলাম বুদ্ধ ভট্টাচার্যের কাছে বিধানসভার মধ্যে। হ্যাঁ, বিধানের মধ্যেই। তখন উনি মুখ্যমন্ত্রী? হ্যাঁ, মুখ্যমন্ত্রী। উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসা। আচ্ছা। তখন আমি বললাম বল তুই তো কাটি করে, হ্যাঁ বল কবে আমাদের দিদি ঢুকতে পারবে। তখন উনি এরম হয়ে গেলেন, মানে আরেকটু হলে তো আমি গলা টিপে নিচ্ছি। তখন দেখছি নন্দরানী দল, তখন কেশপুরের এমএলএ। তখন আমার সঙ্গে প্রত্যেকটা এমএলএরই খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি বললাম, নন্দদিদি তুমি যদি আর এক পায়ে গো, তাহলে কিন্তু আমি বুদ্ধ ভট্টাচার্যের গলা টিপে দেবো। আর বুদ্ধ ভট্টাচার্য এরমভাবে করে কেঁচো হয়ে রয়েছে। তখন নন্দদিদি ফিরে গেলেন। তখন আমি বললাম, স্যার ও কিন্তু এগোচ্ছে, নন্দরানী দল কিন্তু এগোচ্ছে। তখন বুদ্ধ ভট্টাচার্য বললেন, আপনি আপনার সিটে চলে যান, নন্দদিদি আপনি ফিরে চলে যান, আমি ঠিক আছি। নন্দরানী দল আশ্বস্ত হলেন। তারপরে বুদ্ধ ভট্টাচার্য বললেন যে আমরা ওয়ার্কআউট করে বেরিয়ে আসছি। তখন বুদ্ধ ভট্টাচার্য বললেন, সোনালি আপনি দাঁড়ান, আমি একটা বিবৃতি দেবো। তখন পঙ্কজদা আমাকে দাঁড় করালেন, আমরা দাঁড়িয়ে গেলাম। তখন বললেন, শুনুন আমি নির্দেশ পাঠিয়েছি এসপিকে, ওখানে ইমিডিয়েট বোম ছোড়া বন্ধ হবে। আফটার থ্রোয়িং দ্য বম্বস আপনি আপনার নেত্রীকে ঢুকতে বলুন। আমাদের তো কি উল্লাস, সেটা হেডলাইন হয়ে গেল কাগজে। আমাকে সব সাংবাদিকেরা বললেন যে তুই যেমন বুদ্ধ ভট্টাচার্যের গলা, আমার সব তুই তো কারের সম্পর্ক ছিল, তুই যেমন বুদ্ধ ভট্টাচার্যের গলা টিপতে গেছিলি, সেটা একটা নিউজ হয়েছে। আর এই যে বুদ্ধ ভট্টাচার্য তোকে বললেন যে সোনালি আপনি একটু দাঁড়ান, আমি একটা বিবৃতি দেবো। তখন আমি বললাম, কী লিখবে? তখন দীপঙ্কর নন্দী আমাকে বলছে যে যেটা লিখবো সেটা তোমার পক্ষেই যাবে সোনালি। দীপঙ্কর নন্দী আজকাল। তখন আমি বললাম যে আমি সকালে উঠে আমার বাড়িতে অনেকে কাগজ দেন, আজকালটা দেবে, দিলাম। বুদ্ধ ভট্টাচার্য বললেন যে সোনালি একটু দাঁড়ান, সোনালি আপনি দাঁড়ান, আমি এবার একটা বিবৃতি দেবো। তো আমাকে তো সবাই হই করতে লাগলো নিয়ে। কিন্তু বুদ্ধবাবু যেদিন মারা গেলেন না, আমার খুব কষ্ট হয়েছে। বুদ্ধবাবু মানুষটা কিন্তু আদ্যন্ত সৎ ছিলেন। কি বলছেন? আদ্যন্ত সৎ ছিলেন। আপনারাই তো তাকে গদিচ্যুত করেছেন। গদিচ্যুত করতে পারি, সেটা তো রাজনৈতিক লড়াই, কাদাও তো ছিটিয়েছেন। রাজনৈতিক লড়াই, সাদা ধুতিতে কাদা ছিটিয়েছেন তো রাজনৈতিক লড়াই। আমি বলছি তো রাজনীতির ঊর্ধ্বে কিন্তু কিচ্ছু নেই। একদমই তাই। সবাই আমরা আমি আজ তোমার সঙ্গে কথা বলছি, আমি এটাও রাজনীতি। আমি এই পরামর্শ আমি কি বলবো সেটাও কিন্তু আমি ভেবে রেখেছি আগের থেকে, যে তুমি কি প্রশ্ন করবে, আমি কি বলবো, আমি কি উত্তর দেবো। নাথিং ইজ পলিটিক্যাল, সব পলিটিক্যাল। আমি কেন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের ভবিষ্যৎ মনে করেন? একদম না। কেন? একদম না। উনি তো যুব নেতা, যুব আইকন বলা হয় ওনাকে। একদম না। যে যারা যুব আইকন ভাবে তারা আইকন ভাবে। আমার আইকন কিন্তু মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী যুগে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই? আমি তো মনে করি না। অভিষেকের কোনো সংগ্রামের ইতিহাস নেই। মমতা ব্যানার্জি মানে কিন্তু একটা সংগ্রাম, মমতা ব্যানার্জি মানে একটা লড়াই, মমতা ব্যানার্জি মানে একটা আন্দোলন। আমি নিজে দেখেছি তো, এই টানা 32 বছর, 89 সাল থেকে 2021 পর্যন্ত, যেদিন টিকিট পেলাম না সেদিন পর্যন্ত মমতা ব্যানার্জি কি পারতেন না। এই তিলোত্তমা যে মেয়েটি রেপ প্লাস মার্ডার হলো, আমি কাউকে ছোট করছি না, জুনিয়র ডাক্তাররা অনিকেত মাহাতো তাদের নেতা ছিলেন। তিনি একবার টিভিতে বলছেন যে আমাকে একজন পুলিশ অফিসার এসে, দিদি তখন গেছেন ওর সাথে দেখা করতে, আমার সঙ্গে কথা বলিয়ে দিলেন। বললেন, দিদি উনি আন্দোলনের মুখ, মানে ওকে বলছেন আন্দোলনের মুখ। তখন আমি এসে আমার হাজব্যান্ডকে বললাম, শোনো তোমরা অনিকেতকে যতই নাম্বার দাও, আমি তো মমতা ব্যানার্জির লড়াই জানি। বলছি তুমি জানো না ওই ছেলেটাকে? আমি বলছি না, এই লড়াই কিন্তু মমতাদের দমিয়ে দেবে। আলটিমেটলি তো দমিয়ে দিল। আজকে তো আমি একটা সুমন্দে এবিপি আনন্দে একটা অনুষ্ঠান করেন যুক্তিতর্ক, তাতে ওর মাকে এনেছিল। ওর মা বললেন, কেউ বলে তিলোত্তমা আর কেউ বলে অভয়া, আমি অত অভয়া তিলোত্তমাতে যাব না। আমরা সাধারণ পরিবার, আমি আর ওর বাবা, মেয়েটা আমার ছোটোবেলা থেকেই পড়াশোনাতে ভালো, আমি আর ওর বাবা আদর করে একটা নাম রেখেছিলাম। ওর নাম বোধহয় খুব সুন্দর, নাম নেবেন না, আচ্ছা নাম রেখেছিলাম। তার পাশে ডাক্তারটা যুক্ত হলে নামটা একটু ভারী হয়ে যেত, কিন্তু সেই নামটাই তো হারিয়ে গেল। আচ্ছা, এই যে তিলোত্তমার কথা আপনি যখন উল্লেখই করলেন, আরজি করার বিষয়টা, সঞ্জয় রায় একমাত্র দোষী সাব্যস্ত হয়েছেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সঠিক জাস্টিস আপনি কি মনে করেন? সঞ্জয় একা তো নয়, সঞ্জয়ের সঙ্গে আরও অনেকে ছিল, তারে কি কেউ খুঁজে বার করতে পারেনি? কেন? আর পারবেও না। কেন পারবেও না? সেই রাজনীতির গোল খেলা, সেই রাতে আরজি করে পড়তো এমন কে বাথরুমে গেছিল?
অনেকেই আছে, তারা মমতাদির খুব ঘনিষ্ঠ। মানে আরজিকর ধর্ষণ খুন মামলায় যারা মানে আড়ালে চলে গেছে বা যারা কারসাজি করেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ? আমি তা বলছি না তো, তাদের বাবা কাকারা এখনো মমতাদির সঙ্গে ওঠা বসা করেন। এই ঘটনায় যারা জড়িত? হ্যাঁ, আমি অনেককে জানি। শান্তনু সেন অনেককে জানতেন। তাই জন্য কি সরিয়ে দেওয়া হলো? একদম। দিদি তো নিজের নিন্দাটা নিতে পারে না। দিদিকে যদি কেউ বলে, আমি দিদিকে ছোট করছি না, এই শালা তোকে এক থাপ্পড়, দিদি সেটা নিতে পারে না। দিদি নিজের নিন্দাটা নিতে পারেন, নিজের সমালোচনাটা নিতে পারেন। এটাই হচ্ছে মমতাদির মাইনাস। আবার দিদি এই যে জগন্নাথ মন্দির করেছে, আমি তো কালকে দেখতে দেখতে দিদি দেখবেন এই আমার বাড়িতে এখনও প্রসাদ আছে, জগন্নাথ ধাম মহাপ্রসাদ। দিদি পাড়ার কাউন্সিলরদের দিয়ে বা পাড়ার এমএলএদের দিয়ে, যাই হোক আলটিমেটলি একটা জনসংযোগ হয়েছে, কাউন্সিলর এসছেন। আমি তো খুশি হয়েছি। আমি বলছি আমার লোকাল কাউন্সিলর এখন হচ্ছে, আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আরও অনেক কাউন্সিলর এসছে, এখন হচ্ছে সুপর্ণা দত্ত। আমি কী হলো সুপর্ণা, কেন এসছিস? বলে এই যে দিদি আমি তোমার প্রসাদ দিতে এসছি। দিয়ে জগন্নাথ প্রসাদ, মহাপ্রসাদ কখনো ফেলতেনি। একদমই তাই। আমি মাথায় ঠেকালাম, আমি বললাম বলে আমিও একটা মন্দির করেছি, তোমরা এসো দিদি রথযাত্রার দিন। তো আমার কালকে আনফর্চুনেটলি যাওয়া হয়নি, আমার মেয়েটা রথ টেনেছে। আমি বললাম হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। তখন আমি দেখলাম খুব মানে একেবারে পরিকল্পিতভাবে আমি শুনলাম 9 জন পাচক এসেছিল, আর পুরীর লোকেরাও এসেছিল। পুরীর তো একটা নিজস্ব ভাষা আছে, উড়িষ্যা ভাষা, উড়িয়া ভাষা আর কি। তারপরে তারা বলছে যে আমরা পুরী হয়ে এখানে আসছি, এখানে তো আমরা শুনেছি জগন্নাথ ধাম হয়েছে, কোনো কিছুর সঙ্গে কোনো মানে ধামের সঙ্গে কারোর তুলনা করা যাবে না, কিন্তু পুরী একটা ধাম। এটা তো আদ্যন্তকাল থেকে আমরা ছোটোবেলা থেকে কোথায় যাচ্ছ বলে পুরী যাচ্ছি। একদমই তাই। দিদি অত্যন্ত পরিকল্পিতভাবে কোনো মানুষ থাকবে, কিন্তু মানুষ ব্যারিকেডের ওপরে থাকবেন। আর আমরা একটু জগন্নাথের দড়ি ছোঁয়ার জন্য হাঁকপাক করি। দিদি কিন্তু মাইকে অ্যানাউন্স করছেন যে আপনারা প্রত্যেকে দড়ি স্পর্শ করতে পারবেন, আর সেই দড়ি কিন্তু জগন্নাথের মূল রথের সঙ্গে লাগানো আছে। তারপরে মহাপ্রসাদ এসছে, আমি দেখলাম যে মহাপ্রসাদ এসছে, আমি নেবো না কেন? আমি বললাম হ্যাঁ আমি নিলাম। আমি বললাম আমার ওপরেও কিন্তু জগন্নাথ দেব আছেন। সুপর্ণা সেটা জানতো, বললো তাই তোমার ওপরেও জগন্নাথ দেব আছেন? বললো হ্যাঁ, আমাকে জগন্নাথ দৈত্যপতি স্বয়ং দিয়েছেন। আচ্ছা। বললেন মা তুই এত বারবার মন্দির আসিস, আমি পুরী ধামে বছরে 4 বার যেতাম। আমার মেয়ের মুখে ভাত হচ্ছে পুরীতে, মানে পুরী মন্দিরে। আমি জগন্নাথ দৈত্যপতিকে গিয়ে বললাম বাবা আমার মেয়ে তো 7 মাস বয়স হলো, তো মেয়েদের তো 7 মাস বয়সের মুখে ভাত দিয়ে দিতে হয়। ওনার ছেলেরও ওই একই দিনে জন্ম, মানে ছেলের ঘরের নাতনির একই দিনে জন্ম। বলছে ও মা তাই তো, আমার বৈষ্ণবীরও তো, ওনার নাতনির নাম বৈষ্ণবী, আচ্ছা আমার বৈষ্ণবীরও তো টাইম হয়ে গেছে মা। তখন আমাকে বলছেন যে আমি তো মুখে ভাত দিতে পারবো না। তখন আমি বললাম তাহলে আমার পান্ডা বনমালী খুঁটে, আমার অরিজিনাল পান্ডা, উনি কিন্তু মমতাদির ভাইয়েরও পান্ডা, কার্তিকের পান্ডা। আচ্ছা। উনি ডাকলেন এ খুঁটিয়া। তখন খুঁটিয়া তো ভয় ঠকঠক করে কাঁপছে। হ্যাঁ বলুন মানে ওনাদের উড়ে ভাষায় কি কথাবার্তা হলো, মানে তুই ওর, আমার মেয়ের নাম দিয়া, দিয়ার মুখে তুই ভাতটা দিয়ে দে। জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে বনমালী খুঁটি আমার মেয়ের মুখে ঠেকাল। আমার মেয়ে তো যেন এখনো পুরী, মানে জগন্নাথই ওর মামা। ও পুরী যেতে হলে এত আনন্দ পায়, বলে মা এই যে জগন্নাথ ধাম করেছেন মমতা দিদি বলে, কিন্তু মমতা দিদি, সেখানে গিয়ে আমার তো মজা হবে না বলো? পুরী তো আমার মামা বাড়ি। তখন আমার বাড়িতে একটি মেয়ে কাজ করতো, বিশাখা তার নাম, তার ভাই বোন আছে, তার ভাই এসছে, তো তার ছেলে আমার মেয়ের সঙ্গে খেলতো, বুড়া। সে বলেছে জানিস তো দিয়া, এই যে আমার মামা। আমার মেয়ের মুখটা শুকিয়ে গেছে। ও মা বুড়া কি বলছে শোনো। তখন আমি বলছি বুড়ার মামা তো মানুষ, আর তোমার মামা তো ভগবান। তোমার মামার পায়ে না সবাই গড় করে। ও দেখে তো আমি জগন্নাথের নাম শুনলে হাউ হাউ করে কাঁদি। বলে মা আমি জগন্নাথকে কিন্তু রাখি পরাই। আচ্ছা। প্রত্যেক রাখিতে আমি জগন্নাথের হাতে রাখি পরি, বলি হ্যাপি রাখি বন্ধন ভাইয়া। তারপরে কিন্তু সেই জগন্নাথই তো রাখলো রাজনীতির রং। হ্যাঁ সেটা রাজনীতির রং লেগেছে। আমি কাম্য ছিল, আমি সব রাজনীতির ঊর্ধ্বে জগন্নাথকে রাখি, আমি সব রাজনীতির ঊর্ধ্বে জগন্নাথকে রাখি। একটা প্রশ্ন করি সোনালী দি আপনাকে, মানে যারা আপনাকে বহুদিন ধরে চেনে তাদের মনেও প্রশ্ন, আমরা যারা চিনি তাদের মনেও প্রশ্ন, তৃণমূল ছাড়াটা কি ভুল ছিল এখন মনে করেন? না, তৃণমূল ছাড়া একদম ভুল ছিল না। এখন যদি আবার প্রত্যাবর্তনের সুযোগ আসে তৃণমূলে, আমি আর আই উইল নট গো টু
ফার্দার তৃণমূল, কারণ তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত। আমি একজন সৎ বাবার সন্তান হয়ে আমি কী করে তৃণমূলে আমার ফিরে যাবো? কিন্তু আপনাকেই তো বছরখানেক আগে বলতে শোনা গেছিল যে যেমন জল ছাড়া মাছ বাঁচে না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি বাঁচি না, আমার দম বন্ধ হয়ে আসছে বলে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। সেটা ছিল আমার সব থেকে বড় ভুল। মানে ওই ফিরে যাওয়ার প্রকাশ করাটা, ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করাটা বড় ভুল। আমাকে কাউন্টার করেছিল তখন দেবাংশু। আমি জিজ্ঞেস করলাম যখন আমার সাক্ষাৎকার নিচ্ছিল TV9 থেকে কেউ একটা, আমি জিজ্ঞেস করলাম দেবাংশু এখন এরপর টিকিট পেলো না কেন? দেবাংশু এত মানে আমার দুর্গা বলে একটা কবিতা লিখেছিল মমতাদিকে নিয়ে, আমি শুনতে কেঁদে ফেলেছি। তখন আমি বললাম দেবাংশু টিকিট পেলো না কেন? মানে দেবাংশুর তো এখনো বয়স হয়নি। আমি কী বলছো? মানে যে সাক্ষাৎকার নিচ্ছে কী বলছো? দেবাংশুর এখনো বয়স হয়নি, আর আমি 32 বছর মমতাদির সঙ্গে থাকি, মানে আছি। আমাকে কাউন্টার করানো দেবাংশুকে দিই, আর বিজেপিও চালু। বিজেপি কাউন্টার মানে আমার দেবাংশুকে কাউন্টার করলে আবার জয়প্রকাশ মজুমদার, তখন তিনি বিজেপিতে ছিলেন। তখন জয়প্রকাশদা বললেন যে সোনালী দিদিকে দেখেছি আমাদের বিজেপিতে জয়েন করেছে, যে ওনার সঙ্গে মাননীয়া, ওরা কিন্তু কেউ মমতাদি বলে না, মাননীয়া সম্মান দেয়। মাননীয়ার কী সম্পর্ক? আমি জুলজি অনার্স, চারুচন্দ্র কলেজ থেকে আমি পাশ করেছি। আমাকে MSc করতে দেয়নি কিন্তু SFI। এখানে আমাদের চারুচন্দ্র কলেজের এখনও বোধহয় তারা ইউনিভার্সিটিতে পলিটিক্স করেন, তারা বললো সোনালীগুলোকে এখানে MSc করতে দেওয়া যাবে না। আমি সেদিনও যেমন কেঁদেছিলাম, মানে যে টিকিট না পেয়ে, আমি সেদিনও খুব কাঁদলাম। আমি অনার্স পেপারে হাইয়েস্ট মার্কস পেয়ে পাস করেছি। তারপরে আমি না ভুলেই যাই, জানো তো। আচ্ছা, আপনি যখন বিজেপিতে জয়েন করলেন, আপনি এখন আপনার সোনালী গুহর রাজনৈতিক দল কোনটা, তৃণমূল না বিজেপি? সেটা আমি বলতে পারবো না, আমি তখন পলিটিক্স করি না। আমি এই যে কালকে একটা মেয়ের এফেক্ট হয়েছে কলেজের মধ্যে, বিজেপি অনেক আন্দোলন করেছে। আমি দেখলাম কসবা থানার বাইরে বিজেপি, এটা কি আন্দোলন? আমাদের দিয়ে তো মমতাদি একসময় পুলিশের গালে কালি মেখেছিল 1 অগাস্ট, যখন বাসের ভাড়া বৃদ্ধি হলো, তখন বানতলাও হয়েছে, বিরাটিও হয়েছে। আমাদের একটা মেয়ে পুলিশের গালে কালি মাখিয়ে বলেছিল একটা বানতলা একটা বিরাটি। তখন গুলি চলেছিল, রঘুনন্দন তিওয়ারি বলে একজন মারা গেছিল তারাতলাতে। আমরা তো সেই আন্দোলন করার লোক। মানে এখনকার দিনে আন্দোলন বিজেপি যেটা করছে সেটা আন্দোলন হচ্ছে না তো। আমি RSS-এর একজন ভদ্রলোক, আমার বাড়িতে লোকনাথ বাবার তিরোধান দিবসে, মানে যেদিন বাবা দেহ ছেড়েছিলেন সেদিন বড় করে পুজো হয়, উনি এসেছিলেন। ওনার নাম অজয় নন্দী। আমি অজয়বাবুকে বললাম, ওনার মোদির সঙ্গে ফোনে বাক্যালাপ হয়, সবাই তো নমস্কার করছে। তখন আমি হাত জোর করে বললাম, দাদা একটা কথা বলবো? তখন উনি বললেন, হ্যাঁ বলুন দিদি। তখন আমি বললাম, দেখুন বিজেপির সব আছে, বিজেপির পয়সা আছে, বিজেপির নেতৃত্ব আছে, বিজেপির ক্ষমতা আছে, কিন্তু বিজেপিতে একটাও মমতা ব্যানার্জি নেই। 26-এর নির্বাচন আসন্ন, তৃণমূল কি ক্ষমতা ধরে রাখবে নাকি আবারও পরিবর্তন দেখবে বাংলাবাসী? দেখুন, এই যদি চলতে থাকে তাহলে আর কিন্তু তৃণমূল আসবে না। এই যদি চলতে থাকে মানে কি বলতে চাইছেন? এই যদি রাজনীতি চলতে থাকে, মমতাদি যদি এরকম স্পেয়ারে এগোতে থাকে, তাহলে আর কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায় লিডারশিপ পড়ছে বলছেন? একদম পড়ছে। মানে তোমার কি ধারণা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই, মানে আমরা যখন মমতাদি জিন্দাবাদ বলতাম, আমরাই বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়া ফুল, সেই জোড়া ফুল চিহ্নে আপনারা ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হকার নিয়ে আন্দোলন করেছিল, সেই ঘটনার সাক্ষী আমি। ঠিক, আমি তো গড়িয়ার দিয়ে যেতে গেলেই বলতাম হকার ভাইদের স্বার্থে আপনারা তৃণমূলকে ভোট দিন। এখন সেই গ্যাপটা পড়ে গেছে। হ্যাঁ, মমতাদির চারপাশে তো এখন যারা আছে কেউ কি দুর্নীতির বাইরে? বলো তো, সবাই তো দুর্নীতিগ্রস্ত। অনেক ধন্যবাদ সোনালী দি আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী।